বিয়ের দুদিন পরে তো প্রথম কলটা তো বিয়ের দুদিন পরেই আসে এবং সেখান থেকেই তো শুরু। দুদিন পর থেকেই তো মায়ের স্টার। প্রথম থাপ্পড়টা তো বুঝি নাই যেটা কন্টিনিউ চলবে, টু বি কন্টিনিউ, এবং শেষ হলো 19 তারিখে এসে। 19 তারিখে যখন জানতে পারলো যে আমার মানে কনসেপ্ট হওয়ার পসিবিলিটি আছে, পসিবিলিটি শুধু এইটুকু জানতে পারছে, তখনই যে তলপেটে ইচ্ছা মতো লাইট থাইলো এবং সে বের হয়ে গেল, সেটাই তো তার প্রমাণ, এবং ওইটাই শেষ মাইল। তারপর তো সে অ্যারেস্টই হলো। আপনি আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এই মাইক ধরনের বিষয় কিংবা একটা কল রেকর্ড, পরে আপনি এটা আসলে আবার উইথড্র করেছিলেন কেন? উইথড্র করাইছে, ওটা তো কোরআন শরীফ ছোঁয়া সেদিনই উইথড্র করাইছে। আচ্ছা, এই ঘটনাটা হয়েছিল একটু বলবেন, কোথায় হয়েছিল এই ঘটনাটা? বাসায় নিচে 65 লাখ টাকা তার সিনেমার জন্য দিতে হবে, এবং শেষে কথার শেষে বলছে 10 লাখ টাকা দিতে হবে, তারও শেষে বলছে আমি এখন হোটেলে আছি, আমার হোটেলের জন্য 3000 টাকা বিকাশ কর। নিশ্চয়ই আপনারা সেই রেকর্ডটা শুনেছেন, লাগলে আমি সবাইকে দিয়ে দিব। আবার আপনার বাচ্চা জায়ান, তার বয়স একদমই কম, সে তার সামনে কি মারধর করেছে কখনো? আমার জায়ান হচ্ছে অন্য রুমে থাকে, আমার জায়ানের জন্য নানি আছে, বিকজ আমি দেখা যায় লেট নাইট আমার লাইফ থাকে 11:30 আমার স্কিন কেয়ার লাইফ থাকে আমার বেডরুম থেকে, যেটা আমি করি ভ্যালিটির সামনে থেকে। তো যে কারণে আমার বাচ্চাটা সবসময় আমি ওখানেই থাকে, এবং দেখা যায় আমি বাবুকে নিয়ে আসলো সেটা মিড নাইটে নিয়ে আসি। তো বাবুর ঘুমটা হয় 10টা সাড়ে 10টার মধ্যে, তো বাবুর সামনে কখনোই হয় নাই, কিন্তু যারার অ্যাবসেন্সে হয়েছে। কিন্তু যেদিন সে আমার হাতে মানে ছুরি দিয়ে পোস্ট মারে, সেদিন তো আমি চিৎকার দেই। তাৎক্ষণিক আমার হেল্পিং হ্যান্ড সহ আমার বাসায় আমার ছোট মেয়েটা, আমার মেয়েটাকে তো আপনারা দেখেছেন 9 বছর বয়স, সে দৌড়ে আসে, এবং তখন আমি সেন্সলেস হয়ে পড়ে যাই, এবং তখন নাকি সে বসে বলে কিছু হয় নাই, তোমার আমার কিছু হয় নাই, হেসে হেসে। তোমার আমার দুষ্টুমি করছে, মজা করছে। আপনার বাচ্চাদের মেন্টাল হেলথে কি রকম প্রভাব? আমার মেয়ে স্ট্রিক্টলি বলছে আই ফিল ভেরি রিগ্রেট মা, যে আমি তোমাকে বিয়ে করার পারমিশন দিছি। আমি কিন্তু আমার বাচ্চার পারমিশন নিয়েছি, এটা নেওয়া উচিত। আমার মেয়ের 9 বছর, আমি আমার মেয়েকে বলেছি মা আমি কি বিয়ে করতে পারবো, এরকম একটা ইয়ে এসেছে, তুমি কি বলো? আমার মেয়ে বলেছে মা আমি তো পাপার আদর পাইছি, পাপার কাঁধে করে ঘুরছি, আমার ভাইটা তো পায়নি, করো। এবং আমার মেয়ে মনে হয় 2-1টা জায়গায় ইন্টারভিউ দিয়েছে। হ্যাঁ, ইন্টারভিউ দিয়েছে। আচ্ছা, বর্ষাপা শেষ করছেন, বাঙালি নারীরা স্বামীভক্ত হয়, সব কিছু শেষেও তারা চায় যে সংসারটা টিকে থাকুক। তো রাসেল মিয়ার জামিন হয়েছে, তার প্রতি কি বার্তা রয়েছে আপনার? রাসেল মিয়ার জামিন হওয়ার পিছনেও রিজন আছে, রিজনটা বলি। সেটা হচ্ছে এক তো সুগার মাম্মি, দ্বিতীয় হচ্ছে যখন আমি আদালতে দাঁড়াই এবং আদালত যখন আমাকে জিজ্ঞেস করে আপনি আপোষ হবেন, আপনি আপোষ হবেন, আপনি আপোষ হবেন, 3বার জিজ্ঞেস করে, তো আমি হ্যাঁ না কোনো কিছুই উত্তর দেই নাই, বিকজ আমি এই দিনের জন্য প্রস্তুত না। ভাই কাঠগড়া এত সহজ না, কাঠগড়ায় যাবো এটা আমাদের জন্য এত সহজ না। একটা স্বাভাবিক নারীর জন্য আমি জীবনে কাঠগড়ায় যাই নাই, সো আমার জন্য এটা অস্বাভাবিক। আমি সেই প্রশ্নের উত্তর দিতে দেরি করেছি, তখন চিফ ম্যাজিস্ট্রেট লিখে ফেলেছে জামিন মঞ্জুর। আচ্ছা আপু, আমরা শেষ করে ফেলি। আজকের যে সংবাদ সম্মেলনটা আপনি আয়োজন করেছেন, এর পেছনের কারণ, হ্যাঁ পেছনের কারণ হচ্ছে আমার জীবন এখন হুমকিতে। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, যদি কোনো কারণে শুনেন আমার আত্মহত্যা অথবা আমার মানে অবাঞ্ছিত মৃত্যু, যেটাকে বলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, দুর্ঘটনা, রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট, এর পিছনে রিজন হচ্ছে রাসেল মিয়া এবং তার সুগার মাম্মিরা। এটা আপনাদের সবার কাছে আমার এই জবাবদিহিটা লাগবে, কারণ আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু রেকর্ডটা শুনিয়েছি, আমার বাচ্চাকে পর্যন্ত মেরে ফেলার হুমকি এসেছে, আমি সবাইকে দিয়ে দিব। আপনি আসলে থানায় আপনি কোনো পরবর্তীতে কোনো থানাতে অলরেডি একটা সাধারণ ডায়েরি হয়েছে, আরেকটা হবে, আরেকটা সাধারণ ডায়েরি হবে, এই কল রেকর্ডটা হবে। আসলে সুগার মাম্মি সহ নাকি শুধু একা? অবশ্যই সুগার মাম্মি সহ দিব যদি প্রয়োজন হয়। আমার আইনজীবী যদি মনে করে সুগার মাম্মির নামটা উল্লেখ করা উচিত, যেহেতু আমার একজন আইনজীবী আছেন, নিযুক্ত আছেন, তিনি আইন বুঝবে। আমি তো আর আইনজীবী না। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, এবং সমস্ত প্রমাণ যা কিছু আছে আলামত সব নিয়ে আমি হাজির হব। বাকিটা আল্লাহর ওপর। এখন অনেক জিনিস হচ্ছে কি শুনেন, আল্লাহরও কিছু জিনিস থাকে। সো আমি একদম চোখ বন্ধ করে, আমি কিন্তু 1 ফোঁটা চোখের পানি আপনাদের কাছে ফেলি নাই। কেন ফেলি নাই? আমি কাঁদবো ওই সেজদায় গিয়ে, আমি কাঁদবো মোনাজাতে গিয়ে, আমি ভ্যাল করে টেলিভিশনের সামনে এসে কাঁদবো না। নো, আমার চোখের পানি এত সস্তা না। আমি প্রচন্ড সার্ভাইভ করে আজকে বর্ষা এখানে, প্রচন্ড সার্ভাইভ করে আমার জীবনের এমন কোনো পার্ট নিয়ে আমি স্ট্রাগল করি নাই। তার প্রয়োজন ছিল না আমার মতো নারীকে বিয়ে করে এই প্রতারণা করার। তার প্রয়োজন ছিল কি জানেন? কোন একটা 3rd ক্লাস মডেল ধরবে, তৃতীয় শ্রেণীর একটা মডেল ধরবে, তার সঙ্গে এগুলো করা যায়, তার অতীতেও করেছে, সেগুলো করতো। সে আমার জীবনে কেন ঢুকলো? আমার মতো একটা সার্ভাইভার, যার বাচ্চা এতিম, যে বিধবা, যার বাবা কিছুদিন আগে স্ট্রোক করেছে, এক পাশ প্যারালাইজ হয়ে গেছে, যে একমাত্র সংসারের উপার্জনকারী এবং কাজ করে খায়, এখন আমি ট্রমাটাইজ হয়ে গেছি। আমি কাজ করতে পারতেছি না, আমি লাইভ করতে পারতেছি না, আমি প্রমোশন করতে পারতেছি না, আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি না কোনো কিছু। আমার লাইফটাকে হ্যাম্পার করার অধিকারটা তাকে কে দিল? কেন সে করলো? ওই যে বলছেন সুগার মাম্মি,
কেন সে করলো আপনারাই বলেন। সুগার মাম্মি দিয়েছে। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, এত কিছুর পরও কি সংসার করার ইচ্ছা আছে কি? আমি বলেছি এর আগেও, কাবা ঘরের গিলাফ ধরেও যদি রাসেল মিয়া বলে আমি বর্ষার সঙ্গে সংসার করতে চাই, আমি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ স্বামী, সেরা স্বামী, সে সেরা স্বামী কেন, সে কাবা ঘরের গিলাফ কেন? আল্লাহ সবাইকে মাফ করে, হ্যাঁ আল্লাহ সবাইকে মাফ করে, কিন্তু আমি তাকে আখিরাতে গিয়ে আটকাবো। কিন্তু নারীরা কিন্তু অমাপ করে। না নো নো নো, যে মানসিক শারীরিক নির্যাতন আমার উপর করা হয়েছে, আমার বাচ্চাগুলো কি এটা সার্ভাইভ না? আমার বাচ্চাগুলো কি এটা সার্ভাইভ করবে না? বড় হয়ে আমার ছেলেটা জানবে না যে আমার মার সাথে কি হয়েছে, আমার মা একটা বিয়ে করেছিল, এটা আমার জন্য সামাজিকভাবে আমি নিচু হলাম না? আমি এই লোককে নিয়ে মানে সাইকো টাইপের, সে আমাকে মারতেছে অন্যদিকে হাসতেছে নাকি? এগুলো কিভাবে সম্ভব? হাউ ক্যান পসিবল? এত কিছু হয়েছে তো আপনি আগে কেন সুগার মাম্মির সহ মামলা আমাকে তো কোরআন ধরে জিম্মি করে দিল, জিম্মি করে আমাকে তো লাইভও করালো শার্টটা নিয়ে, তার ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসিডার সাজাইলো, সাজায় এসে বললো লাইভ করতে। আপনারা ওই লাইভগুলো দেখেন না, দেখেন আমার মুখে কোনো মেকআপ আছে কিনা, আমার এক্সপ্রেশন দেখেন। আমি এভাবে কখনো প্রফেশনাল কাজ করি না, আমার প্রফেশনাল কাজ হবে মেকআপ নিয়ে, গেট আপ নিয়ে, আমার ভেতরে আমি মরে যাচ্ছি, কিন্তু যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াবো তখন আমি লাইভ প্রেজেন্টার, ব্র্যান্ড প্রমোটার, ব্র্যান্ড অ্যাম্বাসিডার বর্ষা, যেটার জন্য মানুষ আমাকে পারিশ্রমিক দেয়। তার থেকে আসলে পারিশ্রমিক কি নেবেন শেষ পর্যন্ত? আমি তো তার কাছে খুব সুন্দরভাবে চেয়েছি, আমার কাছে ফুটেজ আপনাদেরকে আমি দিয়ে দিব, আমি সুন্দরভাবে চেয়েছি, সে যদি দিতে না যায় তাহলে আমি আইনি পদক্ষেপ নিব, যেটা আমি ইতিমধ্যে নিয়েছি। আচ্ছা বর্ষা, লাস্ট একটু কোশ্চেন, সেটা হচ্ছে আপনার সন্তানের পারমিশন নিয়ে আপনি